যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জরুরি বৈঠকটি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে উপস্থিত থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর 37% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন। এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের নীতি নির্ধারকরা আজকের বৈঠকে সম্ভাব্য প্রতিক্রিয়া, কৌশলগত করণীয় এবং আন্তর্জাতিক কূটনীতিক উদ্যোগ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জরুরি বৈঠক নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, কিছুক্ষণ আগেই তো প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফ করেছেন। এছাড়া বৈঠক নিয়ে সবশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন? ইশরাত, আপনি জানেন যে আজকে সন্ধ্যা 7:30টার পর প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় আজকে একটি বৈঠক ডাকা হয়েছে, জরুরি বৈঠক। সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে শুল্ক নীতি নতুন করে আরোপ করা হয়েছে বাংলাদেশের, যেটা আপনি জানেন যে 37% শুল্ক ধার্য করা হয়েছে প্রবেশাধিকারের ক্ষেত্রে পণ্য। তো সেটার প্রেক্ষিতে বাংলাদেশে এটা কথা উঠেছে যে বিভিন্ন প্রভাব পড়তে পারে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ যেগুলো রপ্তানিমুখী পণ্য রয়েছে সেগুলো ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়তে পারে। এরই প্রেক্ষিতে আজকে এই বৈঠকটি ডাকা হয়েছে। তো কিছুক্ষণ আগেই প্রেস সচিব শফিকুল আলম উনি আমাদের গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেছে যে এই বৈঠকটি কাদের নিয়ে অনুষ্ঠিত হবে এবং কি বিষয়বস্তু থাকবে এই বৈঠকের। তো উনি যেটি জানিয়েছেন যে আজকে দুপুরের পরে বিডার সভাপতি আশিক চৌধুরী ওনার সভাপতিত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় যত রপ্তানিমুখী প্রতিষ্ঠান রয়েছে এবং বড় বড় শিল্প গ্রুপ রয়েছে এবং যারা বিদেশে পণ্য রপ্তানি করে তাদের শীর্ষস্থানীয় মালিকদের, ব্যবসায়ী মালিকদের সাথে একটা বৈঠক করেছে। প্রায় 3 ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। সেই বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের মতামত নেওয়া হয়েছে যে এই পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা বা কী ধরনের উদ্যোগ নিলে বাংলাদেশের জন্য কোনো ক্ষতির আশঙ্কা হবে না। এই মতামতগুলি ব্যবসায়ীদের কাছ থেকে আজকে বিডার সভাপতি নিয়ে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসবে বিডার, আর পাশাপাশি অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। 7:30টায় এই বৈঠকটি শুরু হবে। এর বাইরে কিছু বিশেষজ্ঞ থাকবে, আমদানি রপ্তানি বিশেষজ্ঞ এবং বিশিষ্ট অর্থনীতিবিদরা এখানে উপস্থিত থাকবে। প্রেস সচিব যেটি বলেছেন যে এই বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তারা বলছে যে আমেরিকা যে শুল্ক ধার্য করেছে এতে বাংলাদেশের কোনো ধরনের ক্ষতি হবে না, বরঞ্চ বাংলাদেশের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও লাভবান হবে। এই ধরনের কথা প্রেস সচিব বলেছেন যে একটি নীতি নির্ধারণ করা হবে এবং এই নীতির ঘোষণা দিবে আজকে বৈঠকের পরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এই বৈঠকটি শেষ হওয়ার পরে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে বাংলাদেশের পক্ষ থেকে সেটি জানিয়ে দেওয়া হবে। জি, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনবো। ধন্যবাদ শাহ ইমন। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর অধীনে নিয়মতান্ত্রিক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ক্রমান্বয়ে ভেঙে পড়ছে। খোদ যুক্তরাষ্ট্রের নিয়ম ভেঙেছে ডব্লিউটিওর। বৈশ্বিক এমন বিশৃঙ্খল পরিস্থিতি আগামীতে আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এমন বাস্তবতায় বাংলাদেশি উদ্যোক্তাদের বাণিজ্য, পণ্য উৎপাদন ও বাজার নির্ধারণের পরামর্শ গবেষকদের। তারা বলছেন এর মাধ্যমে দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে না, অন্য দেশগুলোকে পর্যবেক্ষণে রেখে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। ট্রাম্প সরকার নির্বাহী আদেশে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যে আমদানি শুল্ক বাড়িয়েছে তাতে বাংলাদেশ সহ বিশ্বের ভুক্তভোগী দেশগুলো নতুন করে সংকটে পড়েছে। বাংলাদেশ এতদিন 15% শুল্ক দিয়ে মার্কিন বাজারে রপ্তানি করত। এখন নতুন শুল্ক নীতি অনুযায়ী বাড়তি 37% শুল্ক পরিশোধ করতে হবে। তাতে সব মিলিয়ে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক দাঁড়াচ্ছে 52%, আর 9 এপ্রিল থেকেই তা কার্যকর হতে যাচ্ছে। এমন পদক্ষেপে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকারও, শুরু করেছে কথা চালাচালি। তবে গবেষকরা বলছেন শুল্ক কমানোর মাধ্যমেই দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব নয়। উচিত হবে হলো আমাদের দিক থেকে, সেটি হলো যে কোন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ এই কাজগুলো করছেন, অর্থাৎ শুল্ক কিভাবে কমাচ্ছেন, বাণিজ্য ঘাটতি কোন দেশ কিভাবে কমিয়ে আনার জন্য নেগোশিয়েট করছেন, এই বিষয়গুলো আমাদের আসলে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন পড়বে।
সুতরাং আমাদের জন্য যে জিনিসটি প্রেস সচিব বলছেন যে আমরা মার্কিন শুল্ক কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব, এটি আমার মনে হয় একটি তড়িঘড়ির একটা উদ্যোগ হবে। তার কারণ হলো শুল্ক কমালেই যে মার্কিন বাণিজ্য ঘাটতি অনেক কমে আসবে তা কিন্তু না। ট্রাম্প সরকার যেভাবে শুল্ক নীতির পরিবর্তন এনেছে তাতে বৈশ্বিক নিয়মতান্ত্রিক ব্যবস্থা ভেঙেছে। এ নিয়ে আগামীতে পথ হারাতে পারে বিশ্ব অর্থনীতি, বলছেন গবেষকরা। আমরা দেখছি যে বৈশ্বিক বাণিজ্যের যে একটা রুল বেসড একটা যে সিস্টেম ছিল বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, সেটার আওতায় এটা ক্রমান্বয়ে ভেঙে পড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে একটা বড় ভূমিকা পালন করছে। তো এইটা একটা নেতিবাচক দিক বৈশ্বিক বাণিজ্য যে সিস্টেম আছে সেই সিস্টেমের নিরিখেও এবং আমাদের রপ্তানির নিরিখে। ডোনাল্ড ট্রাম্পের নয়া বাণিজ্য নীতিতে কেবল বাংলাদেশ নয়, টালমাটাল পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে নতুন করে কৌশল আঁটতে হবে বাংলাদেশের ব্যবসায়ীদের। মেহের মনি, DBC নিউজ, ঢাকা। দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে ইতিবাচক হিসেবে দেখলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির চুপ থাকায় সন্তুষ্ট হতে পারছে না বিএনপি। আর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, দুই সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে তা সমাধানের সম্ভাবনা দেখছে জামায়াত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ৮ মাসের মাথায় প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউনূস মোদীর ওই বৈঠকের সাফল্য কতটুকু, এমন প্রশ্নের জবাবে ডিবিসি নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ইতিবাচক হলেও ভারত কতটুকু সাড়া দিয়েছে সে প্রশ্ন রয়েই গেছে। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ফেরত দেওয়ার জন্য যে বিষয়, তিস্তা পানি চুক্তি এবং সীমান্তবর্তীর বিষয়টি, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে ইস্যুগুলো। এটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন, তবে অপর পক্ষ থেকে সেই বিষয়ে তেমন একটা সাড়া দেয়া হয়েছে বলে আমার মনে হয়নি আমাদের। ফুলতলা উপজেলার অন্যদিকে খুলনায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে দুদেশের অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হবার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল, একটা ক্রিটিক্যাল জায়গায় একটা আলোচনার ডোর ওপেন হওয়া বলতে এটা আমরা ইতিবাচকভাবে দেখি। বরফ যেহেতু গলতে শুরু করেছে, হতে পারে এসব আলোচনায় ভারতের বোধোদয় হবে। চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হওয়া ওই বৈঠক দুদেশের সম্পর্কের পারদ গলাবে এমন মত কূটনৈতিক বিশ্লেষকদের। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত গঠনের প্রচেষ্টা চলছে, জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রংপুরে এক সেমিনারে তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে। আলাদা সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। বিচার বিভাগ এরই মধ্যে সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, UNDP প্রতিনিধি, সুপ্রিম কোর্টের বিচারপতি সহ বিচার বিভাগ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই 2024 উত্তর নতুন বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা চলছে। বিচার বিভাগ ইতিমধ্যে 2024 সালের সেপ্টেম্বর থেকে সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে, যা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাজেও প্রতিফলিত হয়েছে। UNDPর সহযোগিতায় আয়োজিত আমাদের সংস্কার রোড শোগুলো এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। এশিয়ান কাপ বাছাই ক্যাম্পে যোগ না দিয়ে কাল ভুটানের ঘরোয়া লিগে খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন সহ ঋতুপর্ণার 6 নারী ফুটবলার। সিনিয়র ফুটবলারদের বিদেশি লিগ খেলতে যাওয়ার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছাড়পত্র দেওয়া হয়েছে 6 ফুটবলারকেই। এদিকে
এই বিষয় নিয়ে বাফুফে ভবনে সাবিনাদের সঙ্গে বৈঠক করছেন সভাপতি তাবিত আউয়াল। বৈঠক শেষে জানা যাবে ভুটানের লিগ কতগুলো ম্যাচ খেলে দেশে ফিরবেন সাবিনারা এবং কবে নাগাদ যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। যদিও এরই মধ্যে বাফুফের ক্যাম্পে যোগ দিতে শুরু করেছেন এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডের ফুটবলাররা। মোট 52 নারী ফুটবলার নিয়ে কোচ পিটার বাটলারের অধীনে শুরু হবে ক্যাম্প। অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ রয়েছে একসঙ্গে বিদ্রোহী করা ফুটবলারদেরও, যাদের মধ্যে 6 ফুটবলার যাচ্ছেন ভুটানে। কাল ভুটানের ঘরোয়া লিগ খেলতে থিম্পু যাচ্ছেন সাবিনা, ঋতুপর্ণা সহ 6 নারী ফুটবলার। তার সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। বাফুফেতে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আমাদের বৈঠকের সবশেষ তথ্য জানাবেন। যেমনটি বলছিলেন যে বৈঠক করছেন তাবিত আউয়াল, বাফুফের সভাপতি, এবং তিনি বৈঠকটি করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফ জয়ী দলের 7 সদস্যের সঙ্গে, যারা নাকি ভুটানে তাদের ঘরোয়া লিগ খেলতে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, বৈঠক ঠিক বলা যায় না, এটা একটা সৌজন্য সাক্ষাৎ, যেখানে বাফুফের সভাপতি এই 7 ফুটবলারকে কিছু উপদেশ বাণী দিয়েছেন, যাতে বাংলাদেশের হয়ে যেহেতু প্রতিনিধিত্ব করবেন তারা ভুটানে, এবং সেখানে দেশের মান সম্মান সব কিছুকে তারা যেন মাথায় রেখে সেখানে তাদের আচার আচরণ এবং খেলার পারফরমেন্স সেটা যেন করতে পারে, সেই বিষয়গুলিকে তাদেরকে একটু মনে করিয়ে দিয়েছেন। এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু ভুটানে এখন প্রচণ্ড শীত, এবং সে কারণে বাফুফের পক্ষ থেকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন যে জাতীয় দলের কিট স্পন্সর, সেই দৌড়ের পক্ষ থেকে বেশ কিছু গরম কাপড় তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আপনাকে বলে রাখতে চাই যে এই ভুটানে যারা খেলতে যাচ্ছেন তারা কিন্তু বিদ্রোহী যে 18 ফুটবলার, তাদের একাংশ 7 জন রয়েছেন 18 জনের মধ্যে। এই 7 জন তারা কিভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেবেন বা দেবেন না, সেই বিষয়গুলো নিয়েও হয়তো আলাপ হয়েছে, যদিও আমরা এখনও আনুষ্ঠানিক কোনো ব্রিফিংটা পাইনি। তারপরেও যতটুকু ধারণা করা হচ্ছে যে তাদেরকে ভুটানে খেলতে যাওয়ার জন্য ছাড়পত্র থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে আসছে। এবং সভাপতি তাবিত আউয়াল এটা বলেই রেখেছেন, যার যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা বাফুফে করবে, এবং জাতীয় দলের ক্যাম্পে তারা যোগ দেবেন কি দেবেন না সে বিষয়গুলি কিন্তু তাদের উপরেই ছেড়ে দিয়ে রেখেছেন। যদি একটু বলতে চাই, এই সময় কিন্তু 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব, এবং সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ রয়েছে বাহরাইন, তুর্কমেনিস্তান এবং মিয়ানমার। এখানে সবচাইতে শক্তিশালী দল মিয়ানমার, তারপরে রয়েছে বাহরাইন এবং তুর্কমেনিস্তান বাংলাদেশের থেকে পিছিয়ে। সব কিছু মিলিয়ে এই এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে এই মেয়েরা খেলতে পারবেন কিনা, যদি তারা তাদের বিদ্রোহ ভেঙে জাতীয় দলে যোগ দেন, তবে সেই জায়গায় শর্ত রেখেছে বাফুফে যে জাতীয় দল যখনই ডাকবে তখনই কিন্তু তাদেরকে ভুটানের ক্লাব ছেড়ে জাতীয় দলে যোগ দিতে হবে। মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ। পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে চান টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পাওয়া এই লেগি বললেন, পিএসএল এর অভিজ্ঞতা জাতীয় দলের হয়ে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তার। কাল ডিপিএল এর ম্যাচ খেলেই পাকিস্তানে ওরাল দিবেন এই স্পিন অলরাউন্ডার। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিশাদ হোসেন অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের গেল সিজনে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে পারেননি বিপিএলের কারণে। সুযোগ পেয়েছিলেন গ্লোবাল টি20 দল টরন্টো ন্যাশনালসেও, তবে ন্যাশনাল ইন্টারেস্টের কারণে সেটাও দিয়েছিলেন জলাঞ্জলি। সেই রিশাদের সামনে এবার খুলে গেছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের দুয়ার। পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে এবার মাঠ মাতানো চূড়ান্ত হয়েছে এই স্পিন অলরাউন্ডারের। এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে, তো এর চেয়ে বড় আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি আর কি, যে যাচ্ছি ইনশাল্লাহ, তো ভালো করার চেষ্টা করব। আসলে কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার কিছু নাই, জাস্ট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব এবং দলের যেটা প্রয়োজন ওটা দেওয়ার চেষ্টা করবো। ডিপিএল চলাকালেই নিজের বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন এই লেগি। পিএসএল এ ভালো করতেই তার এই বাড়তি প্রস্তুতি। মে মাসে টি20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। পিএসএল এ খেলার অভিজ্ঞতা সেখানে কাজে লাগবে বলেও জানান রিশাদ। পিএসএল এ কিভাবে ভালো করবে এটা নিয়ে চিন্তা করতেছি, তো আমি চেষ্টা করবো যে ভালো কিছু যেন হয়, এটা চেষ্টা করতেছি। পিএসএল এ যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করবো যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়। আত্মবিশ্বাসী রিশাদ পিএসএল চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। শুধু বল হাতেই নয়, লাহোর কালান্দার্সের হয়ে ব্যাটেও অবদান রাখতে চান। তাই বলের পাশাপাশি নেটে ব্যাট হাতেও করছেন নিয়মিত অনুশীলন। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ।